আমি শিকদার মেহেদি হাসান। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে চাই এটা আমার নিজ এলাকা মাগুরা জেলার গাঙ্গারামপুর ইউনিয়নের পানিঘাটা নামক অঞ্চলের। ঘটনাটি ঘটে আমার এক আপুর মেয়ের সঙ্গে। এই ঘটনাটি প্রায় 20 বছর আগের। মেয়েটার যখন জন্ম হয় তখন ভয়ঙ্কর এক রাত নেমে আসে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, এরপর মেঘের শব্দ, তার সাথে গাছপালা ভেঙে পড়ার মতো ঝড়। সব মিলিয়ে যেন পরিবেশটা হয়ে ওঠে উত্তাল সমুদ্রের মতো। এরপরই হঠাৎ এক আত্মচিৎকার মনে হলো কোনো শিশু জন্মগ্রহণ করলো। অদ্ভুত ব্যাপার হলো, সবাই দেখলো মেয়েটা জন্মের পর থেকে ঘরে থাকা জানালার দিকে তাকিয়ে অবিরাম হেসেই চলছে। গ্রামের মানুষ সবার কারণে সবার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। তাই সবাই দোয়াদুরি পরে মেয়েটার গায়ে ফু দিল, আর অমনি মেয়েটা কান্না শুরু করে দিল। এরপর ঘরের পেছন থেকে ভেসে আসতে লাগলো কারো অট্টহাসি। সে বলছিল যে, তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দে, আমাদের কোনো সন্তান হয় না, তাই তোর মেয়েকে আমরা নিয়ে যাব যখনই ও বড় হবে। এভাবে নানা কিছু ঘটে ওই রাতে। যখন ফজরের আজান কানে আসে তখন যেন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, পরিবেশটা স্বাভাবিক হয়ে ওঠে। জন্মের পর থেকেই যেন মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন সে খুব অল্প বয়সে হাঁটা শিখলো, কথা বলতে লাগলো, আর সেই সাথে তার শারীরিক বিকাশ হলো। সব সময় যেন সে কারোর সাথে কথা বলতো, কি সব জিনিস নিয়ে খেলা করতো যেটা কিনা ওর কাছে থাকা সম্ভবই ছিল না। এইভাবে করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মেয়েটাকে আর বাড়িতে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দিল। ঠিক তখনই কোথা থেকে একটা লম্বা জুব্বা পরা এক লোক আসলো। তার শরীর থেকে ভেসে আসলো এক অমেয় সুগন্ধি, যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরই লোকটা বলে উঠল, তোদের মেয়েকে ওই দুষ্টু জিনিসটা নিয়ে গেছে। আসলে ওদের কোনো সন্তান নেই, তাই তোর মেয়েকে তাদের ঘরে নিয়ে গেছে। চিন্তা করিস না, তোর মেয়েকে কাল সকালে তোদের বিছানায় পেয়ে যাবি। এদিকে বাবা মার দুশ্চিন্তা শেষ হচ্ছিল না। সারা রাত জেগে থাকার পর শেষ রাতে যেন সবার চোখে ঘুমের হাতছানি দিতে লাগলো। বেশ কিছু সময় পর মেয়েটার মা শুনতে পেল তার মেয়ে যেন কান্না করছে। সে তাড়াতাড়ি উঠে দেখতে পেল মেয়েটা তাদের বিছানায় শুয়েই কান্না করছে। সে সাথে শুনতে পেল আবার সেই অট্টহাসি। সে বলতে লাগলো তার মেয়েকে তারা নাকি সারা জীবনের জন্য নিয়ে যাবে। এটা শোনার পর মেয়েটার মা চিৎকার করলো, আর সবাই তার ঘরে এসে দেখলো মেয়েটা বিছানাতে আছে। তত সময়ে সে লোকটার হাসির সুর কেমন যেন মিলিয়ে গেল। পরের দিন সেই জুব্বা পরা লোকটা আবার সন্ধ্যায় আসলো। তারপর তাদের বাড়িতে আসন পেতে সেই জিনদের হাজির করলো, আর তারা অনেক সময় পর যেতে রাজি হলো। তারা যাবার বেলায় বলে গেল, তোর মেয়ের বয়স যখন 10 থেকে 15 বছর হবে তখন আমরা আবার আসব। এইভাবে সব কিছু ভালো হয়ে গেল। ঠিক যখন মেয়েটার বয়স 11 থেকে 12 বছর তখন আবার যেন একটা নতুন বিপদ এসে হাজির হলো। সেই মেয়েটা সেখানকারই একটা স্কুলে পড়তো। আসলে এলাকাটা এমন ছিল যে চারিদিকে বন জঙ্গল আর ভিতর দিকে আঁকাবাঁকা রাস্তা। একা একা হাঁটলেই মনে হয় আশেপাশে কারো যেন উপস্থিতি আছে। গা শিমশিমে পরিবেশ, যেন মনে হয় চারিদিকে কোনো ওত পেতে থাকা ভয় লুকিয়ে আছে। গ্রামের মেয়ে হয়, তার ছিল ভীষণ সাহস। শুধু চারিদিকে ছুটে বেড়াতো, কোনো ভয় ছিল না তার মনে। এমনি করেই হঠাৎ কোনো একদিন স্কুল থেকে আসার পথে একটা ঘটনা ঘটে। সময়টা ছিল প্রায় দুপুর। শুনশান এলাকা, নিস্তব্ধতা যেন ঘিরেছিল চারিদিকে। আর ঘটনাটি প্রায় 20 বছর আগের, তাই সেখানের অবস্থা ছিল আরও বেশি জঙ্গলপূর্ণ। মানুষের বসবাস প্রায় নেই বললেই চলে। এখনও সেখানে গেলে অসংখ্য বন আর গাছপালা পাওয়া যায়। তাহলে সেখানকার সেই দিনের অবস্থা আরও অনেক ভয়ঙ্কর থাকারই কথা। যাই হোক, মেয়েটা যখন আসছিল সেই পথ ধরে তখন আশেপাশ থেকে শোনা যাচ্ছিল পাখির কলরব। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
আকাশে ঘন কালো মেঘে পরিবেশটা যেন বলছিল এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। মেয়েটা সেই আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা বাঁশবাগানের কাছে আসে। হঠাৎ করে তার মাথার উপর থেকে একটা বাঁশবাগানের বাঁশ থেকে ঝুপ করে অনেকটা পানি এসে পড়ে। সে তখন ছোট্ট ছিল, তাই কিছু বুঝতে না পারায় নিজের মনের আনন্দেই ভিজতে ভিজতে বাড়িতে চলে এলো। সে ঘটনাটিকে তেমন একটা আমলে নেয় না, তাই বাড়িতে এসে তেমন কাউকে কিছু বলেইনি। এভাবেই চলতে থাকে তার দিনটা। যখনই রাত গড়ায় তখনই ঘটতে থাকে এক ভয়ঙ্কর ঘটনা। নিস্তব্ধ চারিদিকে ঝিঝি পোকার ডাক কেমন যেন পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলেছিল। হঠাৎ করে তাদের বাসায় নেমে আসে এক ভয়ঙ্কর আত্মচিৎকার আর করুণা ভরা কণ্ঠে কারো কান্নার শব্দ। সেই কান্নার শব্দে ঘুম ভাঙে তার মার। কে এত রাতে এই করুণা ভরা কণ্ঠে কান্নাকাটি করে, তাও আবার তার মেয়ের ঘরে? তাই তিনি সেটা দেখতে চলে গেলেন। তারপর দেখতে পেল সে বসে বসে কার সাথে কথা বলছে আর করুণ স্বরে আর্তনাদ করছে। এই দেখতে পাওয়ার পর তার মা, তিনি অনেক ভয় পেয়ে গেল। তাকে ডেকে বলল, এই তুই কার সাথে কথা বলছিস রে এত রাতে? হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। তারপর তাকে তার মা হাত ধরে সাথে নিয়ে গেল এবং সেদিন রাতের মতো তাকে সাথে নিয়েই ঘুমোলো। এই একইভাবে প্রতিদিন সে স্কুলে যেত আর তার সাথে ছোটোখাটো কিছু ঘটনা ঘটতেই থাকতো। যেমন সে স্কুলে গেলে কারোর সাথে কথা বলতো না, সব সময় একা একা থাকতো আর নিজে নিজে কি যেন বিড়বিড় করে কথা বলতো। কথাগুলো এমন শোনা যেত যেন কেউ তার সাথে খেলা করছে আর তাকে কিছু একটা করতে বলছে। তার মাথার চুলগুলো সব সময় এলোমেলো থাকতো। দেখলেই মনে হতো যেন কোনো ভয়ঙ্কর কিছু তার ভেতরে আছে, তাই কেউ সাহস করে তার সাথে কথা বলতো না। আর রাতের বেলা সেই করুণ আর্তনাদ বেরিয়ে চলত। আর্তনাদটা কোনো একটা পুরুষ কণ্ঠে বলতো, আমি তোর মেয়েকে নিয়ে যাব, আমি তাকে ছাড়ব না। যখন তাদের পরিবারের কেউ সেই শব্দের পিছু করত, তখন দূর থেকে কোনো কালো ছায়া দেখা যেত, কিন্তু কাছে গেলে তা আবার মিলিয়ে যেত। কিছু উপায় দেখতে না পেরে তার মা একটা কবিরাজ ডেকে আনলো। কবিরাজ দেখে বলল যে মেয়েটাকে কোনো জিন ভর করেছে, তাই তাকে কিছু পানি পড়া, তেল পড়া ইত্যাদি দিয়ে গেল। পানি পড়া, তেল পড়া ইত্যাদি ব্যবহার করেও কিছুতেই কিছু ভালো হলো না, আরও সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করল। কিছুদিনের ভেতর দেখা গেল মেয়েটা তার নিজ হাত দিয়ে তার মুখে মারাত্মকভাবে আঁচড় দিয়েছে। এই ঘটনা ঘটার পর তার মা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তখন রাতের বেলায় সেই লোকটা আর্তনাদ করত এমনভাবে আর বলতো, কোনো কবিরাজ তোর মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, আমি তাকে নিয়েই যাব। আবার সেই কবিরাজকে নিয়ে আসা হলো। কবিরাজ তাকে দেখে তার বাসা আর তার শরীর বন্ধ করে দিয়ে গেল আর তাকে একটা তাবিজ দিয়ে গেল। এভাবেই চলতে লাগলো। কিন্তু সেই করুণ আর্তনাদগুলো রাত্রেবেলা সেই মেয়েটার ঘর থেকেই আসতো। যখন তারা সেখানে যেত, কিছুই দেখতে পেত না। একে একে যখন মেয়েটার মুখের দাগগুলো উধাও হয়ে যেতে লাগলো, ঠিক তখনই আবার সে আগের মতো তার মুখে গভীর ক্ষত দেখা যেত। কেউ যেন ঠিক আগের মতো তার মুখে হাত দিয়ে আঁচড় দিয়েছে। এভাবেই করে তার মুখের ক্ষত ঠিক হতো না, নতুন করে আবার দাগ হতো। এছাড়াও তার সাথে দিনের বেলায় ঘটতো এক অদ্ভুত ঘটনা। মেয়েটা ঘন্টার পর ঘন্টা তার বাসার পুকুরে কোনো কিছু সাহায্য ছাড়াই ভেসে থাকতো। তার পুরো শরীর পানিতে ডুবে থাকতো, শুধু নাক বাদে, এবং এতে তার কোনো ক্ষতি হতো না। একসময় তার পরিবারের কেউ তাকে উঠিয়ে নিয়ে আসতো। এভাবে করে ঘটনাগুলো প্রতিদিন তার সাথে ঘটতে থাকে। আত্মীয় স্বজনরা যখন তার সাথে দেখা করতে যেত, তখন সেই মেয়েটা তার ক্ষতস্থান সবাইকে দেখাতো আর সবাইকে বলতো, ও একদিন আমাকে নিয়ে যাবে। মেয়েটার মা ভাবে, এভাবে আর কতদিন চলতে পারে, এবার একটা ভালো কবিরাজ দেখানো যায়।
ঠিক যে ভাবনা সেই কাজ। মেয়েটার মা একটা ভালো কবিরাজের সঙ্গে কথা বলল। কবিরাজ তাকে একদিন তার আস্তানায় নিয়ে যেতে বলল। কবিরাজ সেই মেয়েটির উপর জিন ভর করালো। কবিরাজ জিনের কাছে জানতে চাইল, কেন এই মেয়েটার সাথে এত অত্যাচার করছো? জিনটা তার উত্তরে বলল যে সে তাকে নিয়ে যেতে চায়, আর কবিরাজ যদি তাকে তার থেকে সরাতে চায় তবে জিনটা মেয়েটাকে আরও অনেক কঠিন শাস্তি দেবে। এরপর কবিরাজ মেয়েটার শরীর বন্ধ করে দিল, আর একটা তাবিজ আর কিছু পানি পড়া দেয়। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটতে থাকে। এখন আর মেয়েটার মুখে কোনো দাগ ওঠে না। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় মেয়েটার শরীরে সেই তাবিজ নেই। রাতের বেলা যখন তার মা তাকে দেখতে আসে, তখন তিনি দেখতে পান ঠিক তার মেয়ের পেটের কাছে খুব ধারালো কোনো কিছু দিয়ে কেউ যেন তাকে আঘাত করেছে। রক্তের পর রক্ত গড়িয়ে তার শরীর ভিজে গিয়েছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় এবং সুস্থ হয়ে যায়। একইভাবে আগের ঘটনার মতো সে সুস্থ হলে আবারও তার সেই একই স্থানে কেউ যেন আবার ধারালো কোনো কিছু দিয়ে তাকে আঘাত করছে। এই ঘটনাটি ঘটে চলে অনেক দিন ধরে। কোনো কবিরাজ তার কোনো চিকিৎসা করেই সেটা ঠিক করতে পারছিল না। হঠাৎ একদিন রাতে সেই জুব্বা পরা লোকটা তাদের বাড়িতে আসে। মেয়েটার মা অনেক কান্না করে আর লোকটাকে বলে তার মেয়েকে যেন তিনি ভালো করে দেন। লোকটা সেদিন রাতে আসনে বসেন এবং জিনগুলোকে হাজির করেন। তারপর তাদের বলেন মেয়েটাকে ছেড়ে চলে যেতে, কিন্তু তারা রাজি হয় না। তাই হুজুর রেগে গিয়ে জিনগুলোকে একটা বোতলে করে নিয়ে চলে যান। তারপর থেকে মেয়েটা সুস্থ হয়ে জীবনযাপন করতে থাকে। তবে এখনও তার সাথে কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেই চলছে। আমি শিপন মিয়া, খিলগাঁও থানার নাগদারপাড় নামক একটি গ্রামে বাস করি। মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যা কখনোই হয়তো সে ভাবেনি। আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনের একটি সত্যি ঘটনা। আমার দুজন বন্ধু জনি আর সামি। জনির বাড়ি রংপুর। আমরা কলেজের ছুটিতে প্রায় সময়ে তিনজনে ঘুরতে যাই তার গ্রামের বাড়িতে, আর সামির দেশের বাড়ি গাজীপুর। কিন্তু স্বামীকে তার দেশের বাড়ির কথা বললেই তার মুখে যদি হাসিও থাকে, তারপরও সে কেমন যেন গম্ভীর হয়ে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমার বাড়ির কথা আর বলিস না প্লিজ। তারপর আমি আর জনি একদিন বললাম, যাই হোক না কেন আমরা তোর গ্রামের বাড়িতে যাবই। প্রথমে স্বামী কিছু বলল না। তারপর হঠাৎ এক সপ্তাহ পর তার কাজিনের বিয়ের দাওয়াতের সুবাদে তার বিয়ের এক সপ্তাহ আগেই আমরা রওনা হই। আমরা কমলাপুর স্টেশন যাওয়ার আগ পর্যন্ত স্বামী হাসি খুশি ছিল, কিন্তু স্টেশনে যাওয়ার পরেই সে কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমরা কিছু জিজ্ঞেস করলাম না। ট্রেনের টিকিট নিয়ে ট্রেনের যাত্রা শুরু করলাম। খুব ভালো কাটছিল, কিন্তু স্বামী একই রকম গম্ভীর হয়ে থাকলো। তার কিছু সময় পর স্বামী বলল, তোরা যাবি যা, কিন্তু সাবধানে থাকবি। আমরা বললাম ঠিক আছে। আমরা স্টেশনে পৌঁছে দেখি তার কাজিন দাঁড়িয়ে আছে। তারপর আমরা অটো নিয়ে কথা বলতে বলতে স্বামীর বাড়িতে পৌঁছালাম। বাড়িতে ঢুকে আমরা একটু অবাক হলাম। বাড়ির গঠনটা অনেকটা আগের সময়কার। বাড়িটা নিয়ে একটু বলি। বাড়ির 3 পাশ নিয়ে দেয়াল, তাদের বাসাটার মাঝে উঠান, এবং আরও অবাক করার বিষয়, তাদের মাঝের রুম বরাবর প্রায় অনেকটা দূরে একটা শিমুল গাছ, আর তার পেছনে পুকুর। এই গাছটি আর পুকুরটি কেন জানি মনে হলো অনেক পুরনো। স্বামীকে এই বিষয় জিজ্ঞেস করাতে সে বলল, এমনই সে দেখে এসেছে সব সময়। তারপর আর কিছুই বলল না। আমরা বিশ্রাম নিলাম। বিকেলে তার কাজিন আমাদের নিয়ে ঘুরতে বের হলো। সারাদিন ভালোই কাটলো। সেদিন ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আমরা সেই মাছের ঘরটায় শুই। শোয়ার কিছুক্ষণ পর তার চাচা এসে বলল, আমরা যেন রাতে না বের হই। কিছু বোঝার আগেই তার চাচা চলে গেল। ব্যাপারটা আমার আর জনির অদ্ভুত লাগলো, কিন্তু স্বামী কিছুই বলল না। পরের দিন বিকেলে আমি একটা চেয়ার পেতে সেই উঠোনে বসে সবার সাথে মজা করছিলাম। হঠাৎ আমার চোখ সেই শিমুল গাছের দিকে যায়। কেন জানি মনে হলো গাছটি আমার দিকে তাকিয়ে আছে। আরও যেন মনে হলো সে তার সৌন্দর্য আমাকে দেখাচ্ছে। আমি একটা সময় সেই গাছটির প্রতি মুগ্ধ হয়ে যাই। মনে হচ্ছিল
যে এত সুন্দর গাছ আমার জীবনে আমি কখনো দেখিনি। সারাদিন আর কিছুই হলো না। রাত প্রায় 1টার সময় কোনো একটা কারণে আমার ঘুম ভেঙে গেল। আসলে জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসার কারণে আমার ঘুমটা ভেঙে যায়, কারণ আমি জানলার পাশেই শুয়েছিলাম। হঠাৎ জানলা দিয়ে চোখ গেল সেই গাছের দিকে। দেখতে পেলাম হাজার হাজার জোনাকি পোকা সেই গাছটির আশেপাশে ঘোরাফেরা করছে, আর ঠিক গাছের নিচে সাদা একটা অবয়ব বসে আছে। তখন আমার মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছিলাম না। আমি ঘেমে পুরো অস্থির। যখন আমি জানলা বন্ধ করতে চাই তখন সেই অবয়বটা আমার দিকে তাকালো। তার মুখে রক্ত লেগে আছে। তারপর কি হয়েছে আমি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে খুবই জ্বর। কাউকে রাতের ঘটনা কিছুই বললাম না। তারপর 4-5 দিন কিছুই হলো না, কিন্তু সেই গাছের দিকে তাকালে মনে হয় যে কেউ আমার দিকে তাকিয়ে আছে। স্বামীর কাজিনের গায়ে হলুদের দিন রাত। শুনেছি গ্রামের বিয়ের অনুষ্ঠান নাকি খুবই সুন্দর হয়। অনুষ্ঠানটা সেই উঠানেই হয়। আমি, জনি আর স্বামী একসাথে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। আসলে আমরা সবার পেছনে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার মনে পড়লো সেই গাছটির কথা। আমি যখনই পেছনে তাকালাম সেই গাছটি দেখার জন্য, তখন দেখি সেদিন রাতে দেখা সেই অবয়বটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। তারপর কি হয়েছে জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি জনি, স্বামী, তার চাচা এবং চাচি সহ অনেকেই আমার পাশে দাঁড়িয়ে আছে। জনিকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল তাদের না বলে আমি নাকি একা একা কথা বলতে বলতে সেই গাছের দিকে যাচ্ছিলাম, আর তখনই জনি আমাকে পেছন থেকে ডাক দিলে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তারপর তারা আমাকে বাসায় নিয়ে আসে। রাতে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। তার 2 দিন পর আমি একটু সুস্থ হই। সেদিন বিকেলে স্বামী আমাকে বলল, এবার বুঝলি তো কেন আমি আসতে চাইনি? তারপর আমি আর কিছুই বললাম না, কিছু জানতেও চাইলাম না। তারপরের দিন আমরা ঢাকায় চলে আসি।